শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। বাপের বাড়ির ছাদের আকাশটা দেখিয়ে তারপর সোজা চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে। মাত্র একদিনের জন্য অতিথি আমার নিজেরই হাতে সাজানো সংসারের আমি। আসলে বেশ কিছু সমস্যার কারণে কয়েকদিন ধরে প্রায় টানা আমি বাপের বাড়িতেই রয়েছি, যার কারণে আমার সংসার নিজের হাতে গোছানো প্রতিটা জিনিসকে অনেক দিন পরে নিজে চোখে দেখে এবং নিজে হাতে ছুঁয়ে অনুভব করছি। আসলে সংসার জিনিসটা এমন, সেটা বিয়ে না করলে হয়তো কোনো মেয়েই বুঝতে পারবে না যে তার নিজের হাতে গোছানো প্রতিটা জিনিসের প্রতি তার কী পরিমাণ মায়া জড়িয়ে থাকে। বিশেষ কোনো একটা কারণের জন্য যেহেতু প্রায় 1 মাসের ওপর টানা বাপের বাড়িতে রয়েছি, তো সেই কারণেই হঠাৎ করে একদিনের জন্য এই বাড়িতে এসে মনটা কিন্তু সত্যিই ভালো হয়ে গেছে। আসলে অট্টালিকার দরকার পড়ে না, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েদের নিজের হাতে ছোট ছোট জিনিস দিয়ে গুছানো সম্পূর্ণ নিজের সংসারটা একদমই অন্যরকম। সেটা হয়তো সংসারের কাজের তাড়নায় আমরা ফিল করতে পারি না, মনে হয় অনেক ঝক্কি, এত কাজ করব কি করে। কিন্তু যখন এই নিজে হাতে গোছানো সংসারটা থেকে আমরা বেশ অনেক দিন যাবৎ দূরে থাকি, তখন সেই সংসারটার প্রতি যে কি মায়া, সেটা কিন্তু আমরা বেশ ফিল করতে পারি। একদিনের জন্যই এসেছিলাম কোনো একটা দরকারে, তো সেই কারণেই ভাবলাম যে আজকের ব্লগটা তোমাদেরকে এখান থেকেই দেখাই। তো ঘর দুয়ার তো দেখলে একদমই অগোছালো হয়ে রয়েছে, বেশ যেহেতু কিছুদিন বাস করছিলাম না, ধুলো নোংরা পড়ে রয়েছে। তো আর নৃসিংহ চতুর্দশী ছিল বলে ওই দিনকে নিরামিষও খাওয়ার ব্যাপার ছিল, তো সেই কারণেই আজকে করছি একটু মুগ ডাল। আর এই সংসারে এসে বেশ কিছুদিন পরে যখন এলাম না, তখন ঘরদুয়ার দেখে রীতিমতো কান্নাই পাচ্ছিল। ভাবছিলাম একটা সময় যে এই জিনিসগুলোকে প্রতি এত যত্ন করে গুছিয়ে সুন্দর করে রেখেছিলাম, সেগুলো অযত্নে আজকে ধুলোর আস্তরণে জর্জরিত হয়ে রয়েছে। একদিনের জন্য হলেও চেষ্টা করব তোমাদেরকে সাথে নিয়েই দেখানোর যে আমি প্রতিটা জিনিসের মাত্র একদিনেই কিভাবে যত্ন করে রেখে আবারও ফিরে আসছি বাপের বাড়িতে। কারণ প্রতিটা জিনিসের প্রতি এক অন্যরকম মায়া, এক অন্যরকম অনুভূতি জড়ানো থাকে আমাদের। তো সেই কারণেই আজকে যেহেতু মুগ ডাল করলাম, আর করছি একটুখানি বেগুনের ঝাল। তো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, নিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটুখানি ঝাল করে নেব। নিরামিষ দিনে বেগুনের এই ঝালটা খেতে কিন্তু ভারী ভালো লাগে। কিছুই না, খুব সিম্পলভাবেই রান্না করলাম। আমি তোমাদের কাউকেই রান্নার কোনো রেসিপি শেখানোর সাহস রাখি না, কারণ আমি জানি আমার প্রতিটা বন্ধুই আমার থেকে অনেক ভালো রান্না করে। তবু আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি। প্রেসার কুকারে মুগ ডালটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে ঝটপট হয়ে যায়। কারণ যেহেতু ঘরদোরের অবস্থা ভীষণই খারাপ, তো সেই কারণেই একটু তাড়াতাড়ি রান্নার ঝামেলাটা মেটাবো। আর বেগুনের ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যদিও নুন একটু কম হয়েছিল, তবু সেটা খাওয়ার সময় অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আর এই দিকে করব ডালটাকে ফোড়ন। ডাল, মুগ ডাল যেহেতু আমার বর একদমই খেতে পছন্দ করে না, তাই একটু চেষ্টা করি যে নিরামিষ দিনে যদি একটু অন্যরকম করে কিছু করা যায়, তাহলে ডালের যে অভাব সেটা আর কি পূরণ করে দেওয়া যায়। মানে অগত্যা উপায় নেই, সেই জন্যই মুগ ডাল করা, না হলে আমি মুগ ডালটা একটু অ্যাভয়েডই করি। আর করে নিচ্ছি উচ্ছে আলু ভাজা, কারণ উচ্ছেগুলো ছিল আনা, তো ভাবলাম যে উচ্ছে আলু ভাজাটা করে নিই। আগের দিন রাত্রেবেলা আমার বর এসে বাজারটা করে রেখে গেছিলো, যাতে তাড়াতাড়ি পরের দিন এসে আমি কাজ করতে পারি। যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে ডিস্ট্যান্স খুব একটা বেশি না, হেঁটে গেলে মিনিট 15-র মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর যেহেতু আমি ওর সাথে বাইকে যাতায়াত করি, সেই জন্য মোটামুটি 5-7 মিনিট মতো লাগে বাইকে। তবুও মাঝে মধ্যে অনেক দিন টানা বাপের বাড়িতে থাকতে হলে সেই 5 মিনিটের দূরত্বটাও অনেকটা হয়ে যায়।
ঘরের ফার্নিচারগুলো দেখে কান্নাই পাচ্ছিল। যেটা সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, সেটার পরিস্থিতি আজ কি হয়েছে। সেই জন্য রান্নার ঝামেলাটা তাড়াতাড়ি মিটিয়ে দিয়ে ফার্নিচারগুলোকে একটু মুছে নেব। কারণ প্রতিটা জিনিসই হয় বাপের বাড়ি থেকে পাওয়া, না হলে নিজের কষ্ট করে তৈরি করা। সেই জন্য প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু প্রচুর আমার মায়া জড়িয়ে থাকে। শুধু আমার না, আমার মতো যারা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে তাদের বাপের বাড়ির প্রতিটা জিনিসের প্রতি একটা অন্যরকম টান থাকে। আর নিজে হাতে করা জিনিসের প্রতি টান তো মানুষের অবশ্যই থাকবে। আর দেওয়ালগুলোতেও দেখলাম অনেকটা ঝুল পড়ে গেছে, সেই জন্য যতটা হাত লম্বা করে পাওয়া যায় সেই রকমভাবে দেওয়ালটা আর এই র্যাকটা, জালনাটা, এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। সে একদিনের জন্যই আসি আর সারা জীবনের জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা তো আমাদের অবশ্যই উচিত, তাই না? আর সত্যি কথা বলতে কি বলতো, ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেও যেমন ভালো লাগে, মনটাও তেমন ভালো লাগে। আর আমাদের মতো সনাতনী যারা আছো তারা তো অবশ্যই মানবে যে ঘর দুয়ার পরিষ্কার থাকলে তাতে কিন্তু ঠাকুরের বাস থাকে। তো আমার সেই পরিস্থিতিটা ছিল না যে পুরো নিখুঁতভাবে গুছিয়ে একদম পরিপাটি করে রাখবো। যেহেতু একদিনের জন্য আসা, তো সেই কারণেই যতটা সম্ভব আমি চেষ্টা করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাওয়ার, যাতে পরে আবার আসলে আমার অতটা বেশি খাটতে না হয়। কিন্তু যেহেতু আমাকে টানা বাপের বাড়িতে থাকতে হয়েছে বেশ কিছুদিন, সেই জন্য যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই না কেন, ধুলো নোংরা তো আর আমার জন্য অপেক্ষা করবে না। সে তো তার নির্দিষ্ট সময়ে জায়গার ওপর দখল নেবেই, তাই না? আর এই একফালি বারান্দাতে 2-3খানা গাছ লাগানো আছে আমার এই বাড়িতে, তো সেইগুলোতেই একটুখানি জল দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে ফ্রিজটা যেহেতু আমার বারান্দাতেই থাকে, প্রচুর ধুলো জমেছিল, তো সেটাও একটুখানি পরিষ্কার করে নিলাম। যতটা তাড়াতাড়ি, যতটা পরিষ্কারভাবে কাজ করে নেওয়া যায় সেই চেষ্টাই করছিলাম। গরম যা পড়েছে তাতে সত্যি কথা বলতে কাজ করতেও সাহস পাচ্ছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। আর রান্নাবান্না করে আমি ডাইনিং টেবিলের মধ্যে ঢেকে রেখে দিয়েছি, আর চেয়ারগুলো অব্যবহৃত হওয়ার কারণে বেশ ধুলো জমেছিল। প্রত্যেকটা জিনিস দেখে ভীষণই কান্না পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমরা সবাই নিয়তির কাছে বাঁধা পড়ে আছি। আর রান্নাবান্না শেষ করে বাসনগুলোও নিয়ে চলে এসেছি, জানলা দিয়ে একটুখানি কথা বলে নিচ্ছিলাম আর বাসনগুলো মেজে নিচ্ছিলাম। যেহেতু আমার রান্নাঘরে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই, সেই জন্য রান্নাঘর থাকার সত্ত্বেও রান্নাটা আমি বারান্দাতেই করি। তাতে কি হয়, রান্নাঘরটাও নোংরা হয় না। আর সত্যি কথা বলতে ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকার জন্য রান্নাঘরে রান্না করার সাহসও হয় না। তো সেই কারণেই বারান্দায় রান্না করি, আর রান্নাঘরটা মোটামুটি সংসারের সব জিনিসপত্র রাখতেই ব্যবহার করি। বেসিনটাও দেখলাম বেশ ধুলো জমে আছে, প্রথমে একবার পরিষ্কার করে নিয়েছিলাম বাসন কোসন মাজার আগে, আর বাসন মাজার পরে যেটা আমার অভ্যেস সেই রকমভাবেই বেসিনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর জলগুলো ছিটে বেসিনটাতে একটা সাদা দাগ এসে যায় টাইলসগুলোতে, সেই কারণে ওটা আমি প্রত্যেক দিনই মুছে নিই। যেহেতু নৃসিংহ চতুর্দশী ছিল, সেই কারণে এই চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে এই ঠাকুরটাতে মালা দেওয়া আমার জন্য খুব অসুবিধে হয়ে যায়, তাই বরকে দিয়েই এই কাজটা আমি করিয়ে নিলাম, যেহেতু এটা অনেকটাই উঁচুতে দরজার মাথায় লাগানো। আর স্নান সেরে আমি রেডি হয়ে এলাম, আর সেই ফাঁকে দেখলাম পুজোর অনেকটা কাজ বর গুছিয়ে দিয়েছে, আর আমি পুজোর বাদবাকি কাজটুকু সেরে নিলাম। মানে অপরিষ্কার হয়ে আসনটার যা অবস্থা হয়েছিল, আমার খুব খারাপ লাগছিল দেখে যে আমার অপারগতার জন্য আজকে আমার ঠাকুর ঘরের দশাটা কি দুর্দশা হয়ে রয়েছে। সে যাই হোক, গল্পে করতে করতে কথায় কথায় দেখো একদম শেষ দিকে চলে এসেছি। খাবার থালাটা গুছিয়ে নিয়ে খেতে বসছি। আর এতক্ষণ যারা তোমরা আমার ব্লগ দেখলে, ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজ ভিডিও আর বেশি লম্বা করলাম না, এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পরিবারের সবাইকে নিয়ে সকলে মিলে সুস্থ থেকো আর ভালো থেকো, আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো। আজ আসি, টাটা।